ফেব্রুয়ারি মাস অমর একুশের মাস, ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করার মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের মাস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালিত হবার যে সিদ্ধান্ত এবং যে উদযাপন, তার 25তম বার্ষিকী এবছর। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে যার নিবিড় যোগ, আত্মীয়তার যোগ, সেই ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, লেখক ডক্টর পবিত্র সরকারের কাছে জানতে চেয়েছিলাম 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশকে তিনি কিভাবে দেখছেন। 5ই আগস্টের আগের বাংলাদেশ আর 5ই আগস্টের পরের বাংলাদেশ এক, সেটা যে ভাববে সে বাতুল। বদলেছে। এই বদলটা ভালো কি মন্দ তা নিয়ে বাংলাদেশের কিছু লোকের এক ধরনের মত, আমাদের আরেক ধরনের মত হতেই পারে। এবং তার ফলে বাংলাদেশের 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে ধারণা বাংলাদেশের কিছু লোকের ও বদলেছে। তারা নিজেরাও বদলেছে, 21শে ফেব্রুয়ারি সম্বন্ধে তাদের ধারণাও বদলেছে। সেই ধারণার সঙ্গে সঙ্গতি রেখে তারা এবারে 21শে ফেব্রুয়ারি পালন করেছেন, যেটা আগের বারের তুলনায় যথেষ্ট পরিমাণে কি বলবো উদাসীনতায় মিশ্রিত। উৎসাহ অনেক কম, যেন পালন করতে হবে বলেই পালন করছেন। এটা আমাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সেটা আমরা বলছি না। কিন্তু যে কথাটা ভাববার, যে 21শে ফেব্রুয়ারিটা এখন আর শুধু বাংলাদেশের সম্পত্তি নয়, বাঙালির সম্পত্তিও নয়, এটা হচ্ছে সারা পৃথিবীর সম্পত্তি। এবং ওই যে 1999 17ই নভেম্বর ইউনেস্কো একটা সিদ্ধান্ত নিলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা হবে, দিবস হবে, এবং 2000 সাল থেকে পালন শুরু হয়ে গেল। তার ফলে এটা একটা পৃথিবীর ঘটনা হলো। সেই দিক থেকে এবারে হচ্ছে 25তম বার্ষিকী হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। সারা পৃথিবী স্মরণ করছে এই কারণে যে সারা পৃথিবী মাতৃভাষাগুলোকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর হয়েছে। এর আগে মানুষ ততটা ভাবতো না, আমার ভাষা মরে যাচ্ছে, মানুষ স্বেচ্ছায় ভাষা ছেড়ে দিত, কারণ একটা আরও শক্তিশালী ভাষা এসে তাদের নানান রকম সুযোগ সুবিধে দিচ্ছে। কিন্তু গত শতাব্দীর শেষ দিক থেকে মানুষের মনে এই ধারণাটা হয়েছে যে ভাষা ছেড়ে দেওয়ার ব্যাপার নয়, ভাষাকে মরতে দেওয়া ঠিক নয়, ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ ভাষাকে বাঁচিয়ে না রাখলে মানুষের আত্মপরিচয় নষ্ট হয়ে যাবে। আমরা ভাষা দিয়ে আমাদের পরিচয়, ভাষা নিয়ে একটা দেশেরও পরিচয়, যদিও সেটা নিয়ে অনেক অদল বদল হয়েছে। তো সেই কারণে এই যে মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার চেষ্টা, এবং অনেক ভাষাকে বাঁচিয়ে তোলা হয়েছে, মরা ভাষা থেকে ভাষা বেঁচে উঠেছে। হিব্রু একটা বড় এক্সাম্পল। হিব্রু এই বাঁচিয়ে তোলার যে সংকল্প, স্বপ্ন, জেদ, লড়াই, এইটার সঙ্গে 21শে ফেব্রুয়ারি এখন যুক্ত হয়ে গেছে। এখন আর বাংলাদেশের সম্পত্তি এটা নেই। সেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা বলতে পারি যে মাতৃভাষাই এখানে মুখ্য। এখানে 21শে ফেব্রুয়ারি থেকেও বড় হয়ে উঠেছে মাতৃভাষা। কিন্তু এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে আমরা যে আন্দোলন দেখেছি, তার থেকে তো একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। সেটাও তো গর্বের ব্যাপার। পৃথিবীর মানচিত্রে একটা নতুন দেশ তৈরি করলেন শেখ মুজিব। এখন দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু মানুষ সেই অহংকারটা রাখতে চান না। অহংকারটা লজ্জাতে বা অনুতাপে পরিণত হয়েছে, এবং কোথাও একটা এই ইতিহাসটাকেই যেন খানিকটা দূরে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা দেখছি। যেটা নিয়ে অনুতপ্ত, সেটাকে তারা ভুলতে চাইবেই, এবং ইতিহাসকে ধ্বংস করার, ইতিহাসকে মুছে দেবার, ইতিহাসকে কালিমা লিপ্ত করবার একটা চেষ্টা হবেই।
আবার বলা যায় না, এই ইতিহাসটাও তো বদলাতে পারে। কেমন? কারণ বাংলাদেশের সব মানুষ যে এই ইতিহাসকে মুছে ফেলতে উৎসুক তা তো নয়, ফলে বলা যায় না। আমরা লক্ষ্য করব আমরা ঘটনা। চট্টগ্রামে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক আবৃত্তি শিল্পী, তার কবিতায় বঙ্গবন্ধু শব্দটা থাকার জন্য অনুষ্ঠানটাই বন্ধ করে দেওয়া হয় এবং তাকেও যথেষ্ট অপমানিত হতে হয়। এখন বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বা শেখ মুজিবকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস চর্চা তো সম্ভব নয়। ইতিহাস তো ঘটনা, ইতিহাসকে বদলানো যায় না। যেগুলো ঘটে গেছে শতবার, কারণ এটা শুধু বাংলাদেশে লিখিত হচ্ছে না, তো সারা পৃথিবীতে লিখিত হচ্ছে। সারা পৃথিবীর রেকর্ড যে 1971 সালে বাংলাদেশ বলে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার মূল হোতা ছিলেন শেখ মুজিবুর রহমান। এটা ইতিহাস। তারপরে বাংলাদেশে নানা উত্থান পতন হয়েছে, শেখ হাসিনা এসছেন, চলে গেছেন, সেটাও ইতিহাস। এই ইতিহাসগুলো কিন্তু শুধু বাংলাদেশে লিখিত হয়নি, এই ইতিহাসগুলো সারা পৃথিবীর ইতিহাসের অংশ। ফলে যে যেখানে যত চেষ্টা করুক এই ইতিহাস মুছে দিতে পারবে না। একটা সামান্য ভূখণ্ডে মুছে দেওয়ার চেষ্টা করলেও সারা পৃথিবীতে যে ইতিহাসটা রয়ে গেছে সেটা মুছে দিতে পারবে না। আবার এই ইতিহাসটা আবার পুনর্লিখিত হতে পারে, অর্থাৎ মুছে দেওয়ার চেষ্টাটা যে ইতিহাস সেটাও আবার পুনর্লিখিত হতে পারে, মুছে দেওয়াটাকে মুছে দেওয়ার চেষ্টা হতে পারে। ফলে এই চলবে। এবং এখানে দুরকম আমরা দেখতে পাচ্ছি। ধরুন এই চট্টগ্রামে যেমন একটা অনুষ্ঠানই বন্ধ হয়ে গেল বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হওয়ার জন্য, শুনেছি আমরা, প্রথম আলোতে এই খবরটি আমি পড়েছি। ঠিক তার পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা পুরস্কার যেটা প্রতি বছর দেওয়া হয়ে থাকে বাংলাদেশে, এবারে যে দুজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান পেয়েছে, তার মধ্যে অনুবাদক যিনি পেয়েছেন তার নাম জোসেফ ডেভিড উইন্টার। তার যে অনুবাদ সেটা হচ্ছে জীবনানন্দ দাশ এবং রবীন্দ্রনাথের অনুবাদ। জো উইন্টার, আমি চিনি। হ্যাঁ। আর আরেকজন প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে বাংলাদেশ দূতাবাস প্যারিস। কেন? ওই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে স্বীকৃতি, সেখানে তাদের যে ভূমিকা ছিল সেইটা। তার মানে আপনি কিন্তু ওই ইতিহাসেরই স্বীকৃতি হলো এটা। এবং জীবনানন্দ রবীন্দ্রনাথকেও কিন্তু আপনি না চাইলেও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এই উপমহাদেশের ইতিহাসের সঙ্গে, দুই বাংলার ইতিহাসের সঙ্গে। কিন্তু এই যে একটা সবিরোধ, এইটা এবারে মানে এই 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশে আমরা খুব বেশি করে দেখছি। তো এটার মধ্যে আরেকটা জিনিস দেখা যাবে, সেটা হলো যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র যুব যে কথাটা বলা হচ্ছে, 71-এর মুক্তিযুদ্ধের যে স্মৃতিসিক্ত তাদের থাকার কথা নয়। তারা তো জন্মগ্রহণ করেছে অনেক পরে, প্রজন্মগত সেটা তো আছে। ছাত্ররা একভাবে ভাববে, ছাত্রদের আগেকার প্রজন্ম যারা হয়তো এখন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এরা আছেন, তারা আরেকভাবে ভাববেন। এইটা তো কার্ল মার্কস, এঙ্গেলস বলে দুজন মানুষ ছিলেন, তারা ডায়ালেকটিক্স বলে একটা কথা বলে গেছেন। দ্বন্দ্ব তোমার একা ব্যক্তির মধ্যেও যেমন দ্বন্দ্ব থাকে, ব্যক্তিতেও যেমন দ্বন্দ্ব থাকে, গোষ্ঠীতেও তেমন দ্বন্দ্ব থাকে। ফলে পার্টি ভাঙে। ফলে একটা একেবারে ঘন একটা পাথর, মনোলিথিক বলে যেটাকে আমরা ভাবি, তার মধ্যেও দ্বন্দ্ব থাকে। সেটা আমরা ধর্মের ক্ষেত্রেও দেখি, যে ধর্ম একটা শুরু হলো আন্দোলন, আবার ধর্মের মধ্যে নানা রকম ভাগ হয়ে গেল। হিন্দু ধর্মেও হয়েছে, ইসলামেও হয়েছে। ইসলামে একটা আধিপত্য করবার চেষ্টা করেছে, কিন্তু আবার অন্যরকম। ফলে এটা সব ধর্মে, খ্রিস্টান ধর্মেও হয়েছে, পৃথিবীর সব ধর্মে, বৌদ্ধ ধর্মেও হয়েছে। বৌদ্ধ ধর্মের সব সম্মেলন হতো মহাসঙ্গীতি বলে এক করবার জন্য, কিন্তু সেটা হয়নি। ফলে এই যে দান্দিকতা, এটা হচ্ছে নিয়ম। ফলে আমরা এখন বাংলাদেশের যে প্রজন্ম বাংলাদেশে আধিপত্য করছে, তাদের মধ্যে আমরা দ্বন্দ্ব দেখব, দৃষ্টিভঙ্গি তফাৎ দেখব। এটা হতেই পারে। এই দ্বন্দ্ব আরো বাড়বে কি না আরো কমবে,
সেটা আমরা জানি না, আমরা দেখব। আমরা তো এখন বাইরে বসে দেখার লোক, দর্শক। কিন্তু আপনি তো বাইরে বসে দেখার মানুষ নন, আপনার সঙ্গে তো বাংলাদেশের যে যোগাযোগ সেটা খুবই ছিল, প্রত্যক্ষভাবে ছিল। আমার জন্ম সেখানে, আমাকে সেখানে আদর সমাদরের সঙ্গে গ্রহণ করা হয়েছিল। এটা এখন সেসব অতীত বলেই আমার মনে হয়, ফলে আমি এখন নিছক দর্শক। আপনার অতীত বলে মনে হচ্ছে, মানে মনে হচ্ছে না যে এই যে সময়টা, এই সময়টাও বদলাতে পারে? এটা হতেই পারে, আমি ততদিন বাঁচবো কিনা জানি না, কিন্তু পরিবর্তনটা ইতিহাসের নিয়ম। পরিবর্তনটা কবে হবে, কতদিন হবে, আমরা কেউ সেটা ভবিষ্যৎবাণী করতে পারি না। পরিবর্তন হবে বলে ধরে নিই, হতে পারে। হলে আমি সেটাকে স্বাগত জানাবার জন্য বেঁচে থাকবো কিনা জানি না, কিন্তু পরিবর্তন হতেই পারে, এটা আমি ধরে নিই। বাংলাদেশে এমন অনেক শব্দ ব্যবহার হয় যে শব্দগুলো আমাদের বাংলা, আমরা যে বাংলা বলি সেই বাংলায় ব্যবহার খুব বেশি হয় না। যেমন ধরুন দাওয়াত শব্দটা ওরা খুব ব্যবহার করে, না এগুলো কিন্তু বাংলা শব্দ। শোনো, আমরা সেই শব্দগুলো আমরা করি না। এটা হিন্দু এবং মুসলমান, তাদের ভাষা, এটা বৈধ। মুসলমানরা তারা নিজেরা কিছু শব্দ আরবি ফার্সি ব্যবহার করবেন, এবং বাসন কোসনের ব্যাপারে, আত্মীয় স্বজনের ব্যাপারে, ফুফু কেমন, নানা, এটা বৈধ। এই ভুল না, না না না, এটা ইসলামী আধিপত্যের ব্যাপার নয়। এটা ইসলামীর মুসলমান যারা, তারা নিজেদের সম্প্রদায়ের একটা বিশিষ্ট ভাষা তারা ব্যবহার করেন, এটা বৈধ, এটা তাদের অধিকার আছে। এটা আমরা ইসলামী বাংলা বলতে পারি না। এই ভুলটা শুভা প্রসন্ন করেছিলেন যে দাওয়াত এগুলো, কিন্তু হ্যাঁ হিন্দুরা সেটা করেন না। কিন্তু কতটা পরিমাণে করবেন, যদি আরো বাড়াতে থাকেন, যেমন পাকিস্তান পর্যায়ে হয়েছিল, পাক বাংলা বলে একটা তারা তৈরি করবার চেষ্টা করেছিলেন, সেখানে মনে হয় বাংলা ভাষাটাকে বিকৃত করার চেষ্টা। যদি আমরা আমাদের বাংলাতে ইংরেজি শব্দ বা হিন্দি শব্দ বেশি বাড়াই, সেটা মনে হবে আমরা জোর জার করছি, আমরা হিন্দুত্ব চাপিয়ে দিচ্ছি বাংলা ভাষার ওপর। কিন্তু আমি এটা নিয়ে 19 শতাব্দীতেও বিতর্ক হয়েছিল। একদল বামুন পণ্ডিত, তারা এই দোয়াত, কলম এইগুলোকে বলেছিলেন এগুলো চলবে না। তখন আরেকজন বামুন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী, তিনি বলেছিলেন এগুলোই চলবে, এগুলো 300-400 বছর ধরে বাংলায় আছে। দোয়াতের বদলে মস্যাধার, কলমের বদলে লেখনী, এসব চলবে না। কেমন? ফলে বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের একটা জায়গা আছে। এটা আমরা হিন্দুরা বুঝি না বলেই আমরা বলি যে ওটা ইসলামী বাংলা। ওটা ইসলামী বাংলা নয়। ইসলামী বাংলা তখনই হবে যখন জোরজার করে বাড়ানো হবে আর কি আরবি ফার্সি শব্দ। আমাদের বাংলার মধ্যেও তো অনেক ইংরেজি শব্দ, হিন্দি শব্দ ঢুকে, হ্যাঁ, চেয়ার টেবিল এই সমস্ত আছে তো, ইন্ডিয়া হিন্দি নতুন ধামাকা টামাকা আছে, আসবে আস্তে আস্তে। কিন্তু তার একটা মাত্রা আছে, একটা মাত্রা পেরোলেই মনে হবে এটা খিচুড়ি, ইংরেজির খিচুড়ি, যেটা বাংলিশ। কেমন? সেই খিচুড়িটা যাতে না হয়, আমাদের ছেলে মেয়েদের এখন আমরা বলি এই খিচুড়িটায় পৌঁছিও না, তাহলে কিন্তু ভাষার অসুস্থতার একটা লক্ষণ। অসুস্থতা থেকে মৃত্যু আসে, ইউনেস্কো সেটা বলে দিয়েছে যে ধাপে ধাপে মৃত্যু আসে। একটা হচ্ছে, প্রথম ধাপটা হচ্ছে খিচুড়ি। খিচুড়ি আস্তে আস্তে, খিচুড়িতে ডালের পরিমাণটা বাড়তে থাকে, চাল সরে যায়, যে এইটা তখন তোমার ভাষাটা আর তোমার ভাষা থাকে না। এইভাবে ভাষাগুলো মরে, ইউনেস্কো সেটা আমাদের বলে দিয়েছে। কিন্তু বাংলা তো রাষ্ট্রভাষা বাংলাদেশে, খুব স্বাভাবিকভাবেই বাংলা। কোন বাংলা? বাংলা তো নিশ্চয়ই রাষ্ট্রভাষা, তারা বাংলাটাকে রাখবে। কিন্তু বাংলাটার চেহারা ওই খিচুড়িতে বদলে দিতে পারে তারা, এইটা হচ্ছে ব্যাপার, সেটা তাদের অধিকার আছে। কিন্তু এই ব্যবস্থাটা কতদিন চলবে? তারা কি চিরকাল চলবে? পূর্ব পাকিস্তানে তো এই চেষ্টাটা হয়েছিল, সেই চেষ্টাটা তো টেকেনি।
বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, যারা শিল্পী, যারা লেখক, তারা যে বাংলাটা চালিয়েছেন সেই বাংলাটার সঙ্গে পশ্চিমবঙ্গের বাংলার খুব সামান্য তফাৎ, বেশি তফাৎ নয়। সেই বাংলাটা আমাদের গ্রহণ করতে কোনো অসুবিধে নেই। কিন্তু খিচুড়ি বাংলা গ্রহণ করতে, সেটা ইংরেজিই হোক, সেটা বেশি সংস্কৃতই হোক, হিন্দিওয়ালারা যেমন করেছে 19শ শতাব্দীতে, হিন্দি থেকে সব আরবি ফার্সি শব্দ বাদ দেওয়ার চেষ্টা করেছে, কারণ কাশীর পণ্ডিতেরা। সেটা এখনো কিন্তু সেই চেষ্টা আবার সেই আমরা চেষ্টা দেখছি। তো আছে, তো সেই চেষ্টা তো আছেই। তো নামগুলো বদলাচ্ছে, তো এলাহাবাদ বদলে প্রয়াগরাজ হলো, তো নামগুলো বদলাচ্ছে। এটা তো হিন্দুত্ববাদীদের একটা প্রকল্প। না, কিন্তু সেইখানেই কি কোথাও মনে হচ্ছে যে এই দেশে একটা দাপট আমরা দেখছি, বা আমাদের অভিজ্ঞতায় আমরা নানা রকম পরিবর্তন দেখছি, ঠিক ওপার বাংলাতেও আমাদের একটা আধিপত্য, হবেই। এই দুটো ক্রিয়া প্রতিক্রিয়া বাড়তে থাকবেই। তখন আমরা যারা ঠান্ডা মাথার লোক, আমরা যারা কোনো পক্ষেই নই, তখন আমরা একটু কষ্ট পাবো, প্রতিবাদ করবার চেষ্টা করব, বাধা দেবার চেষ্টা করব, যে না, মাত্রা রাখো, হিন্দুত্ব বা ইসলামের দরকার নেই, বাঙালিত্ব থাক বা ভারতীয়ত্ব থাক, এইটি চাই।